প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আমার আজকের ক্লাসের দ্বিতীয় অংশে স্বাগত। প্রথম অংশে আমি সেল ডিসকভারি সেল থিওরি নিয়ে কথা বলেছি। এবার আমি টিস্যু নিয়ে তোমাদের সাথে কি গল্প করতে চাই। দেখো, টিস্যু এই শব্দটি একটি ইংরেজি শব্দ, তবে এইটি ফ্রেঞ্চ ওয়ার্ড টিস্যু থেকে এসেছে এবং এই ফ্রেঞ্চ ওয়ার্ড টিস্যুর যে মিনিং সেটি হলো সামথিং ইজ দ্যাট ওভেন। সামথিং ইজ দ্যাট ওভেন অর্থ হলো বুননো কোনো কিছু বা কোনো কিছু এমন যা বুনানো। বুনানো বলতে বুঝতে পেরেছ? তোমরা কাপড় বোনানোর কথা শুনেছ, পার্টি যেটা সব পার্টি বলো বা ওই যে নল পার্টি যেগুলো পাওয়া যায়, এগুলো কি করতে হয়? বুননি দিয়ে তৈরি করতে হয়, তাই না? তাহলে সামথিং ইজ দ্যাট ওভেন, টিস্যুটা হলো এমন কিছু যেটা বুননো। তবে টিস্যুর বুননটা কিন্তু কি একটু আলাদা, তাই তো? শাড়ি যেমন তাঁত যাদের রয়েছে, যারা তাঁতি, তারা শাড়ি তৈরি করে। এখানে দেখো শাড়ির যে তোমরা একটা লম্বা একটা কি একটা শাড়ি পাও, হ্যাঁ, সেই শাড়িতে দেখবা যে একবারে ক্ষুদ্র ক্ষুদ্র মানে খুব সুন্দর সূক্ষ্মভাবে বোনানো থাকে। সেগুলো কিন্তু আমরা যদি মাইক্রোস্কোপের নিচে পর্যবেক্ষণ করি, সেখানে কিন্তু আমরা একটু বড় বড় ছিদ্র বা ফাঁকা জায়গা দেখতে পাবো। যাই হোক, টিস্যুটা হলো এমন কিছু যা বুননো এবং এই কি দ্বারা বানানো থাকে? এটি কোষ দ্বারা বানানো থাকে। আমি প্রথমে তোমাদেরকে কোষ কি সেটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এরপরে এসে তোমাদেরকে টিস্যুর ধারণাটা দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ many cells make a tissue। যেহেতু তোমরা তোমাদের চারপাশে বড় বড় গাছপালা দেখতে পাও, উদ্ভিদ দেখতে পাও, আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, বট গাছ, এগুলো দেখো। আবার বড় বড় প্রাণী দেখো, হাতি, তাই না, ঘোড়া, এই যেগুলো দেখো, এগুলো প্রাণীতে অসংখ্য কোষ রয়েছে, এই জীবগুলোতে অসংখ্য কোষ রয়েছে, তাই না? তাহলে এই একটা উদ্ভিদের কথা যদি তোমরা চিন্তা করো, একটা উদ্ভিদে যে অসংখ্য কোষ নিয়ে গঠিত, এই কোষগুলো কিন্তু বিভিন্নভাবে সজ্জিত হয়ে কি করে? টিস্যু গঠন করে। অর্থাৎ many cells make a tissue। তবে হ্যাঁ, আমরা একটা নির্দিষ্ট গুচ্ছ অর্থাৎ একগুচ্ছ কোষকে আমরা টিস্যু বলবো কখন? এক্ষেত্রে কিন্তু কি আছে? শর্ত আছে। আমরা একটা কোষগুচ্ছ দেখেই বলে দিলাম যে এটি টিস্যু, তা কিন্তু নয়। হ্যাঁ, একটা টিস্যু গঠনের ক্ষেত্রে অর্থাৎ আমরা একগুচ্ছ কোষকে কখন আমরা টিস্যু বলবো, এক্ষেত্রে তোমাদেরকে কি জানতে হবে? বেশ কিছু ক্রাইটেরিয়া। তাহলে টিস্যুটা কেন গঠিত হয় এটা আগে বলি, তারপরে আমরা পরের অংশে যাই, অর্থাৎ টিস্যুটা কি সেই বিষয়ে যাই বা টিস্যু গঠনের শর্তের দিকে যাব। তো টিস্যু কেন গঠিত হয়? তোমরা এককোষী জীব, যেটি আমি কিন্তু যখন কোষের সংজ্ঞা প্রদান করলাম, কোষের ধারণাটা ক্লিয়ার করলাম, সেক্ষেত্রে তোমাদেরকে দেখালাম যে এককোষী জীব রয়েছে, সেই জীবগুলোর আবার বহুকোষী জীব রয়েছে। এককোষী জীব যেমন কোষ দ্বারা গঠিত, বহুকোষী জীবও কোষ দ্বারা গঠিত। তাহলে টিস্যুটা কেন গঠিত হয়? ধরো তুমি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান, তোমার বাবা মা তারা পূর্ণ বয়সে পৌঁছেছে, অর্থাৎ তারা বৃদ্ধ হয়ে গিয়েছেন, তারা কাজ করতে পারেন না, এখন তুমি একমাত্র পরিবারের সদস্য। তাহলে তোমাকে কিন্তু সব দায়িত্ব নিতে হবে। তোমাকে বাজারে যেতে হবে, তারপর তোমাকে মাঠে যেতে হবে, অথবা তোমাকে অফিসে যেতে হবে, তোমাকে অন্যান্য সব কাজ একা একাই সামাল দিতে হবে। হ্যাঁ, কিন্তু তোমার আরেক বন্ধু, তারা 5 ভাই 1 বোন, তাদের বাবা মারও বয়স পূর্ণ হয়েছে, তারা কাজ করতে পারছে না। এক্ষেত্রে দেখো
তোমার ওই বন্ধুর যে 5 ভাই 1 বোন, ওরা কিন্তু এক ভাই বাজারে যাবে, এক ভাই মাঠে যাবে বা অফিসে যাবে, আরেক ভাই বাবার জন্য ওষুধ আনতে যাবে, আরেক ভাই মাকে হয়তো অন্য কোথাও বেড়াতে নিয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখো কাজের কি হচ্ছে, বিভাজন তৈরি হচ্ছে। এককোষী জীবের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, তোমার মতো যেটা তুমি একাই, তোমার বাবা মায়ের একমাত্র সন্তান, তখন তোমাকে সব দায় দায়িত্ব তোমাকেই বহন করতে হবে। অর্থাৎ এককোষী যে সকল জীব, একটা কোষের মধ্যেই, অর্থাৎ একটা কোষই সকল কর্মকাণ্ড, ওই জীবের সকল কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। আর তোমার বন্ধুরা যারা 5 ভাই 1 বোন, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা কাজগুলো ভাগ ভাগ করে নিয়ে করছে। এই উদাহরণটা আমরা বহুকোষী জীবের ক্ষেত্রে কাজে লাগাবো। অর্থাৎ বহুকোষী জীব মানে অসংখ্য কোষ, এদেরকে তাহলে প্রত্যেকটা কোষের জন্য কাজ ভাগ হয়ে যাবে না? তার মানে শ্রম বিভাগ বা কাজের বিভাগ, এই কাজের বিভাগটাই কিন্তু টিস্যু সৃষ্টির মূল কারণ। হ্যাঁ, উদ্ভিদে টিস্যু সৃষ্টি হচ্ছে কেন? শ্রম বিভাগের কারণে। একগুচ্ছ কোষ তারা একটা কাজ করছে, আর একগুচ্ছ কোষ তারা আরেক ধরনের কাজ করছে, এভাবে টিস্যুটা গঠিত হচ্ছে। তাহলে এবারে আমরা আসি, টিস্যুকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, অত্যন্ত সহজভাবে। হ্যাঁ, এক্ষেত্রে তোমাদেরকে আমরা একগুচ্ছ কোষকে টিস্যু বলবো কখন? যখন কি হবে, প্রথম শর্ত একই সাথে অবস্থান করবে। হ্যাঁ, কোষগুচ্ছ বা কোষগুলো একসাথে অবস্থান করবে, একই উৎস থেকে উৎপন্ন হবে, একই রকম বা আলাদা বা ভিন্ন কোষ দিয়ে গঠিত হবে। এবং 4 নাম্বার যে শর্ত সেটা হলো কি, একই ধরনের কাজ করবে। যদি এই 4টি শর্ত আমরা পূরণ করতে পারি, অর্থাৎ একগুচ্ছ কোষের মধ্যে যদি দেখতে পাই, তাহলে আমরা সেই কোষগুচ্ছকে টিস্যু বলবো। তাহলে টিস্যুকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে একই উৎসস্থল থেকে উৎপন্ন একগুচ্ছ কোষ যখন একসাথে অবস্থান করে, তারা একই রকম কোষ বা ভিন্ন রকম কোষ দ্বারা গঠিত হয় এবং তারা একই কাজ সম্পূর্ণ করে, তাকে কি বলবো আমরা? টিস্যু। তো শিক্ষার্থী, আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখানে দেখো একটি তোমাদের জন্য চিত্র রয়েছে, মেরিস্টেমেটিক টিস্যুর চিত্র। এটি উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগে অবস্থান করে মেরিস্টেমেটিক টিস্যু, অর্থাৎ ভাজক টিস্যু। এখানে দেখো যে এখানে কয়েকটি কোষ দেখানো হয়েছে, এরা একসাথে অবস্থান করছে এবং এদের কাজ কি? বিভাজিত হয় এবং নতুন নতুন কোষ তৈরি করা, বিভাজিত হয় এবং নতুন নতুন কোষ তৈরি করা। তাহলে আমরা এই টিস্যু, এই কোষগুচ্ছকে আমরা কি বলছি? টিস্যু বলছি, মেরিস্টেমেটিক টিস্যু। তো শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আবার প্যারেনকাইমা যে টিস্যু, এক্ষেত্রে এই যে এরা কি পাতার যখন তোমরা গঠন করবে, সেখানে কিন্তু এই প্যারেনকাইমা কোষ দ্বারা কিন্তু পাতার ত্বক এর নিচে গঠিত হয়। হ্যাঁ, এই ভিত্তিটা গঠিত হয় প্যারেনকাইমা কোষ দ্বারা। এই পাতাতে যখন এরা অবস্থান করে, এই প্যারেনকাইমা টিস্যু, তখন এদেরকে মেসোফিল টিস্যু বলা হয়। এবং এরা এই পাতাতে অবস্থান করে কি করে? এরা উদ্ভিদের জন্য খাদ্য প্রস্তুত করে সূর্যালোককে ব্যবহার করে।
দেখো, তাহলে এখানে আমরা এটাকে কি বলছি? মেসোফিল টিস্যু। একসাথে অবস্থান করছে, একই উৎস থেকে উৎপন্ন হচ্ছে এবং একই রকমের কোষ দ্বারা গঠিত হচ্ছে, হ্যাঁ, এবং কি কাজ? একই কাজ করছে। এই তো তোমরা এই যে ধারণা, এখান থেকে আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো টিস্যুটা কি এবং টিস্যুটা কিভাবে গঠিত হয় এবং টিস্যুর কাজটা আসলে কি। শিক্ষার্থী, টিস্যুটা আর কিছুই নয়, এটা হলো গ্রুপ অফ সেল। গ্রুপ অফ সেল যারা একসাথে অবস্থান করে, একই উৎস থেকে উৎপন্ন হয়, একই রকম কোষ দ্বারা অথবা ভিন্ন রকম কোষ দ্বারা গঠিত হয় এবং যারা একই রকমের কাজ করে। আশা করছি তোমরা টিস্যু এই বিষয়টি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা টিস্যু সম্পর্কে ধারণা পেয়েছো, অর্থাৎ একাধিক কোষ তারা মিলিত হয়ে টিস্যু গঠন করে। তেমনি ভাবে one or more tissues make tissue system। অর্থাৎ তোমাদেরকে আবার টিস্যু সিস্টেমের যে ধারণা সেটি আমি দিতে চাই। বহুকোষী যে সকল উদ্ভিদ রয়েছে, হ্যাঁ, এই একাধিক কোষ মিলে যেমন কি গঠন করে? টিস্যু গঠন করে। তেমনি ভাবে আবার এক ধরনের টিস্যু বা একাধিক ধরনের টিস্যু মিলিত হয়ে তারা টিস্যু সিস্টেম বা টিস্যু তন্ত্র গঠন করে। এখানে বোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে দেখো প্রথমে সেলস, ম্যানি সেলস থেকে টিস্যু আসলো, হ্যাঁ, ম্যানি সেলস থেকে টিস্যু আসলো, টিস্যু থেকে টিস্যু সিস্টেম এবং পুরো প্ল্যান্ট বডি। তবে প্রাণীর ক্ষেত্রে তোমরা এখানে লক্ষ্য করে দেখো, সেলস থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গানস, অর্গানস থেকে অর্গান সিস্টেম এবং ফাইনালি একটা অ্যানিমাল বা প্রাণী। আমরা এখানে অর্গান সিস্টেম দেখিয়েছি, হ্যাঁ, আর এখানে টিস্যু সিস্টেম, অর্গানস গঠিত হয়েছে। এক একটা অর্গান সিস্টেম আমরা জানি যে প্রাণীদের ক্ষেত্রে দেখো তোমরা, আমাদের ক্ষেত্রে পরিপাক তন্ত্র রয়েছে, রেচন তন্ত্র রয়েছে, শ্বসন তন্ত্র রয়েছে, হ্যাঁ, তারপরে কঙ্কাল তন্ত্র রয়েছে। আমরা যদি পরিপাক শ্বসন তন্ত্রের কথা চিন্তা করি, আমাদের নাক থেকে শুরু করে শ্বাসনালী, ফুসফুস, এই যে অর্গানস, এই অর্গানস গুলোর মিলে কিন্তু যে পুরো একটা অ্যাক্টিভিটিস, শ্বসন প্রক্রিয়া, এটি কিন্তু সম্পূর্ণ, তাই না? উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এইরকম বিষয়টি কিন্তু এখনো আইডেন্টিফাই করা সম্ভব হয়নি, হ্যাঁ। এখানে যার কারণে টিস্যু থেকে টিস্যু সিস্টেমে চলে যেতে হয়েছে। অর্থাৎ এখানে কি আমরা কোনো উদ্ভিদের ক্ষেত্রে নাক বা মুখ বা স্টমাক এগুলো কি চিহ্নিত করতে সক্ষম হয়েছি? এটা কিন্তু আমরা এখনো এভাবে নির্দিষ্ট করতে সক্ষম হয়নি। উদ্ভিদ মূল, কাণ্ড, পাতা, এই মূলত এই তিনটি অংশ নিয়ে গঠিত, হ্যাঁ। আর এই মূল, কাণ্ড, পাতার সেল, অসংখ্য সেল দ্বারা গঠিত। এই সেলগুলো টিস্যু গঠন করে, তারা টিস্যু সিস্টেম গঠন করে এবং ফাইনালি পুরো একটা প্ল্যান্ট বডি তৈরি করে। তো যাই হোক, এবারে তোমাদেরকে খুব সহজভাবে আমি যদি বলি যে উদ্ভিদের ক্ষেত্রে টিস্যু তন্ত্রটা কি, এখানে দেখো ওয়ান অর মোর টিস্যুস মেক টিস্যু সিস্টেম, একটা সহজভাবে সংজ্ঞায়িত করার যে চেষ্টা সেটা করেছি। আরো যদি সহজভাবে বাংলায় বলি তাহলে আমরা এভাবে বলতে পারি যে একই প্রকার কার্য করে এমন এক বা একাধিক টিস্যুর সমন্বয়কে আমরা বলবো টিস্যু তন্ত্র। আমি আবারও বলছি, একই প্রকার কার্য করে এমন এক বা একাধিক টিস্যুর সমন্বয়কে আমরা বলবো টিস্যু তন্ত্র। আবার আমরা অন্যভাবেও বলতে পারি যে একই ধরনের শারীরবৃত্তীয় বা যান্ত্রিক কার্য সম্পাদনে নিয়োজিত
এক বা একাধিক টিস্যুকেই বলবো টিস্যু তন্ত্র। তাহলে টিস্যু তন্ত্রটা আর কিছুই নয়, এটা হলো টিস্যুর সমষ্টি যারা একসাথে থেকে বা আলাদাভাবে থেকে একই রকমের কাজ, একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি সহজভাবে বিষয়গুলোর ধারণা দেবার চেষ্টা করছি। তো এবারে উদ্ভিদে যে সকল টিস্যু তন্ত্র দেখা যায় সে বিষয়ে আলোচনা করব। তো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে উদ্ভিদের যে টিস্যু তন্ত্র রয়েছে এটাকে ভাগ করবার প্রয়াস রেখেছেন। সর্বজন স্বীকৃত একটি যে শ্রেণী বিভাগ প্ল্যান্ট টিস্যু সিস্টেমের দিয়েছেন তিনি হলেন সায়েন্টিস্ট স্যাক্স। 1875 সালে তিনি একটি টিস্যু সিস্টেমের শ্রেণীবিন্যাস দিয়েছেন। প্ল্যান্ট টিস্যু সিস্টেমকে যদি আমরা ভাগ করি, তিনি যেভাবে ভাগ করেছেন, তিনি 3 ভাগে ভাগ করেছেন। এপিডার্মাল টিস্যু সিস্টেম, গ্রাউন্ড টিস্যু সিস্টেম এবং সর্বশেষ কন্ডাক্টিং অর ভাস্কুলার টিস্যু সিস্টেম। এই 3 ধরনের টিস্যু সিস্টেম নিয়ে একটা উদ্ভিদ দেহ গঠিত। এপিডার্মাল টিস্যু সিস্টেম বললাম যে নির্দিষ্ট কার্য, এটা উদ্ভিদের যে ত্বকীয় অংশ, একবারে পাতা থেকে শুরু করে মূল পর্যন্ত যে ত্বকীয় অংশ এপিডার্মাল টিস্যু সিস্টেম এটি গঠন করে। হ্যাঁ, গ্রাউন্ড টিস্যু সিস্টেম, এর আগে বলি কন্ডাক্টিং আর ভাস্কুলার টিস্যু সিস্টেম। উদ্ভিদ তার মূলের সাহায্যে, মূলের অগ্রভাগ বা মূলরুম দিয়ে পানি, খনিজ লবণ এগুলোকে শোষণ করে। আবার পাতাতে যে খাদ্য তৈরি হয় সেই পাতার যে খাদ্য পুরা উদ্ভিদ দেহের যে যত কোষ রয়েছে সব কোষের কাছে পৌঁছে দেয়। না, এই ক্ষেত্রে যে টিস্যুগুলো জড়িত, জাইলেম টিস্যু যারা মাটিস্থ যে জলীয় দ্রবণ এবং ওখানে দ্রবীভূত যে আয়ন সবগুলো কিন্তু উদ্ভিদের পাতা পর্যন্ত বহন করে নিয়ে যায়। আবার ফ্লোয়েম টিস্যু তারা পাতাতে তৈরিকৃত খাদ্য তারা প্রত্যেকটা কোষে পৌঁছে দেয়। হ্যাঁ, এক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু নিয়ে কন্ডাক্টিং ভাস্কুলার টিস্যু সিস্টেম গঠিত হয়। আর বাদবাকি যত ধরনের তোমার অংশ উদ্ভিদের সবগুলো কিন্তু এই গ্রাউন্ড টিস্যু সিস্টেম এটি গঠন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা টিস্যু সিস্টেমটা কি এবং উদ্ভিদ দেহে কয় ধরনের টিস্যু সিস্টেম বা টিস্যু তন্ত্র রয়েছে এ বিষয়ে তোমরা পরিষ্কার ধারণা পেয়েছো। এরপরেও যদি তোমাদের ঘাটতি থাকে, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে, সেগুলো মনোযোগ সহকারে পড়বে। আশা করি তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।